বিসমিল্লাহির রহমানির রহিম। পরিকল্পনা ছাড়াই, প্ল্যান ছাড়াই হঠাৎ করে কিছু কথা বলার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য নিজের কিছু চিন্তা, চেতনা, ভাবনা আমি আপনাদের সাথে আজকে আপনাদের সামনে এখানে বসলাম যেন কিছু কথা বলতে পারি। আহ, বিষয়গুলো হচ্ছে পলিটিক্স কিংবা দেশ নিয়ে, কীভাবে দেশকে রক্ষা করা যায়, দেশের সার্বভৌমত্ব নিয়ে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। আজকে বাংলাদেশ শব্দটা পাওয়ার 71 থেকে 25, 2025 অলমোস্ট 54 বছর। আগামী বছর 55 বছর হবে, বাড়তে থাকবে। আজকে বাংলাদেশে 24-এর পর দেশ স্বাধীন, সবাই স্বাধীন। স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে চলাচল করে। এতই স্বাধীনতা দিছে, চোর ডাকাতের স্বাধীনতা পেয়েছে, ভালো মানুষের কোনো স্বাধীনতা নাই। তারা নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে রাখে। তো সব কিছুর পেছনের গল্পটা যদি বলি, আমাদের কিছু নেতা বা ষড়যন্ত্রকারী বা চক্রান্তকারী বক্তব্য দেওয়ার শুরুতেই ইতিহাসের গল্প শুরু করে 24-এর চেতনা দিয়ে। আমরা গত 16 বছর যেটার বক্তব্য শুরু হইতো 71 থেকে, 71 কিংবা 75, তার পূর্বে তারা ইতিহাস নিয়ে খুব বেশি সচেতন ছিল না, জানতো না, বা 52 দু একটা প্রোগ্রাম করতো এই পর্যন্তই। কিন্তু বাংলাদেশ শব্দটা একদিনে দুই দিনে হয় নাই, কিংবা 50 বছরের আগে হয় নাই, কিংবা 100 বছরেও হয় নাই। বাংলাদেশ শব্দটার সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস। 1757 সালে মির্জাফরের চক্রান্তে কিংবা মির্জাফর ঘোষেরি বেগমের চক্রান্তের সাথে ঐক্যবদ্ধভাবে লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে পতন করালো। অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা, যেটা কলকাতা, ত্রিপুরা, আসাম সবগুলো মিলে একটা দেশ ছিল। সেটাও বাংলার ইতিহাস, কেউ বাদ দিতে পারবে না। তো এই যে ষড়যন্ত্রর বীজটা আমাদের ঢুকায়া দেওয়া হইলো আমাদের মধ্যে, ইংরেজরা শাসন করা শুরু করলো। ইংরেজরা চিন্তা করলো এদের মধ্য থেকে যারা লোভী, যাদের লোভ বেশি, তাদেরকে নিয়ে আমরা একটা সাইড গঠন করবো, অর্থাৎ একটা ব্লক করে ফেললো। ধীরে 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 যারা ইংরেজদের চাটুকারিতা করছে, ইংরেজরা তাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে তাদেরকে সম্মান দান করছেন, আধিপত্য দিচ্ছেন বা ক্ষমতা দান করছেন, সবভাবেই, ট্যাক্স নেওয়ার বা সব কিছু মিলেই। আর আরেক শ্রেণী যারা ইংরেজদের চাটুকারিতা করতে পারে নাই, যারা পরবর্তীতে 1905 সাল কিংবা 1947 সালে ইন্ডিয়া নামক একটা, ইন্ডিয়া থেকে দুইটা দেশ, যেটা ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ নামক দেশটা গড়তে সাহায্য করছে। এরা কারা? এরা মানে তখনকার আমলে যারা প্রীতিলতা সেন কিংবা চট্টগ্রামের ভগবত সিং সহ আর অনেকেই, যেটা আমরা নামগুলো আমার ঠিক মনে আসতেছে না এই মুহূর্তে, তাদের কন্ট্রিবিউশন ছিল। ভুলে গেলে চলবে না যে এক সময় তাদের কন্ট্রিবিউশন না থাকলে, তাদের যে আত্মত্যাগ বা তাদের যে স্যাক্রিফাইস লাইফের, ওই স্যাক্রিফাইসের পরে পাকিস্তানের জন্ম হয়েছে। পাকিস্তান রাষ্ট্রের তখন উচিত ছিল এই মানুষগুলোকে স্বীকৃতি দেওয়া, জাতীয় নেতা হিসাবে গ্রহণ করা, জাতীয় আদর্শ হিসাবে গ্রহণ করা, তাদের সম্মানিত করা, তাদের পরিবারবর্গদের সম্মানিত করা। পাকিস্তান করে নাই। পাকিস্তান শুরু করছে আরেক ব্রিটিশ শাসন আমাদের উপর, বাংলার উপর, বাংলাদেশিদের উপর অত্যাচার করলো। 23 বছর লুটে পুটে খাইলো, আমাদের গণতান্ত্রিক অধিকার সব কিছু কিনে নিল। তার পরবর্তীতে 71-এ পরে আমরা
স্বাধীন হওয়ার পর দেশ বিধ্বস্ত, সব কিছু নষ্ট বিনষ্ট, সব কিছু ঠিক আছে। আমাদের গড়তে সময় লাগতো। ৭১-এর পর আরেক চক্রান্ত শুরু হইল। আওয়ামী লীগ বনাম অ্যান্টি আওয়ামী লীগ, সেনাবাহিনী কিংবা বনাম সিভিল। ইতিহাস তো এরকম, তাই না? আমি পুরো ডিটেলস আমি আপনাদের বলবো না, আপনারা এক একজন এক এক রকমভাবে জিনিসটা জানেন। কারণ কেউ বা আওয়ামী লীগ পরিবার থেকে উঠে আসছেন, কেউ বা বিএনপি পরিবার থেকে উঠে আসছেন, কেউ বা জামাত পরিবার থেকে উঠে আসছেন। আর যারা যে পরিবার থেকে উঠে আসছেন তার পূর্বপুরুষ তার জন্য হিরো। কিন্তু ওভারঅল আমি আপনাদের একটা ধারণা দিব, একটা মেসেজ দিব। সেটা হচ্ছে কেন আমরা আজকে ডিভাইডেড হইলাম, আমাদের ইউনিটি নষ্ট হইল, আমাদের কে কিভাবে শাসন করে, আমাদের সাইকোলজি নিয়ে কে কিভাবে খেলে। এই সব কিছু আপনাদের নিয়ে ঘাটতে হবে, বুঝতে হবে। ইতিহাস ২৪ থেকে শুরু হয় নাই, ইতিহাস ৭১ থেকে শুরু হয় নাই, ইতিহাস ৪৭ থেকে শুরু হয় নাই, ইতিহাস শুরু হয়েছে শত বছর, হাজার বছর থেকে। বাংলাদেশে একসময় বুদ্ধিস্ট, আমরা যেটা বগুড়াতে দেখি মহস্তাননগর, সেখানে বুদ্ধদের শাসন যে তারা এই বাংলা ছিল, তারা শাসনের জায়গাটা দখল করেছিল, অধিপতি ছিল, সেটার একটা প্রমাণ থাকে। তার পরবর্তীতে সেনরা ছিল, তাদেরও হাজার হাজার মন্দির রয়েছে এই দেশে। পরবর্তীতে মুঘলরা আসে, কিন্তু তারও পূর্বে আমরা আজকে ৯২% মুসলমান বাংলাদেশে। এই হিস্ট্রিটা কি, মুসলমানরা আসছে থেকে? এখানে কোনো সাহাবি কিংবা কোনো নবী রসুল পয়গম্বররা কি আসে নাই? তাহলে কারা আসলো? আপনি যদি বাংলাদেশের নেত্রকোনাতে যান, কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ নামের একজন আল্লাহর ওলি বলেন, আর ইসলামী সাধক বলেন, কিংবা ইসলামের খ্যাদমত করার একজন আল্লাহর বান্দা, প্রিয় বান্দা বলেন, যে নামই বলেন, ওনার মাজার আমরা দেখি বা কবর দেখি, আপনারা যেভাবে বলেন। এটা ১১৫০ অ্যারাউন্ড ওই সময়ের দিকে ওনার এই গল্পটা। তারও পরবর্তীতে আমরা শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ, খান জাহান আলী, চট্টগ্রামের ১২ আউলিয়া, ৩৬০ আউলিয়া সিলেটের, ধাপে 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 তারা মানুষকে তাদের আদর্শ প্রকাশের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন। আর অপোজিট সাইডে কিছু মানুষ আছে যারা তলোয়ারের আঘাতে কিংবা লোভে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। দেখলো যে এদেশের শাসক মোগল, এদেশের শাসক হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তারা রাজা, তারা শাসন ক্ষমতায় আছে, তাহলে শাসকের যে ধর্ম আমি সেটাই পালন করি, আমার কিছু বেনিফিট হইতে পারে। আর এই শ্রেণীর লোকরা এখনও বিদ্যমান। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা আছে, মক্কা বিজয়ের পূর্বের মুসলমান এবং মক্কা বিজয়ের আগের মুসলমান দুজনের ইমানের ভিন্নতা বা আকাশ পাতালের পার্থক্য। কারণ হচ্ছে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে ধারণ করে ভালোবেসে গ্রহণ করছেন। আর পরবর্তীতে যারা ভয়ে গ্রহণ করছেন, তাদের মধ্যে ওই ইমানের স্তরটা নাই। এখানে পার্থক্য অনেক। যাক, ওই বিষয়ে যাচ্ছি না। আমি বাংলাদেশ নিয়ে যে প্রসঙ্গটা আনতেছিলাম, কথা বলতেছিলাম, এটা চলে আসে কেন? কারণ বাংলাদেশ নামের সাথে এখন ৯২% মুসলমানের আবেগ জড়িত। আর যে কোনো প্রকারের রাজনৈতিক প্রতিহিংসা বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা বলেন, এবং ষড়যন্ত্র করার জন্য এই অস্ত্রটা ব্যবহার করে মানে পররাষ্ট্র যে কান্ট্রি, মানে দেশের বাইরে যে দেশগুলো আছে, নামও মেনশন করতেছি না, পরাশক্তিগুলো যেগুলো আমাদের দেশের বাইরে যারা রয়েছে, তারা আমাদের দেশটাকে ইউজ করে তারা তাদের স্বার্থ হাসিল করবে। এই জন্য আমাদের দেশে এই বিষয়গুলো দূর করা উচিত। আমাদের প্রথমে একটা কথা আপনাদের এই জায়গাতে অ্যাড করি, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে। আপনারা যারা হিস্ট্রি পড়ছেন, ব্রিটিশের সময়, মানে যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করতো, তাদের একটা পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। এরা ইউনিটি ছিল তাদের মধ্যে, তো ওদের কাজ হচ্ছে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা। পিছন দিয়ে কানে লাগাবে, দেখেন তো ভাই, আপনার ভাই তো আপনার নামে এই বলছে, আবার ওর ভাইরে যায় বলতেছে, দেখেন আপনার নামে তো ষড়যন্ত্র করতেছে। কি বলে? এই যে একটা কলহ সৃষ্টি করলো তাদের মধ্যে, একটা ডিভাইডেশন তৈরি হয়ে গেল। কিন্তু এরও আগে একটা সময় ছিল যখন
এই বাংলাদেশে হিন্দু মুসলমান কিংবা বাকি যে ধর্মাবলম্বীরা আছে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্প্রীতি ছিল, মানে সাম্প্রদায়িক বহু সম্প্রদায়ের মধ্যে যে প্রীতি, সাম্প্রদায়িক প্রীতি ছিল, এই জিনিসটা কিন্তু তখন ছিল। কিন্তু ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার্থে এইখানে দুইটা শ্রেণী তৈরি করে দিল। একটা হচ্ছে ইংরেজি ভাষাভাষী মানুষ, যারা ইংলিশ বলতে পারে ভালো, তাদের ভালো চাকরি, যারা ইংরেজিতে চাটুকারিতা করতে পারে তাদের ভালো জব, সম্মান, টাকা পয়সা। এই কালচারটাই আমাদের বিষ হয়ে দাঁড়াইছে আমাদের দেশে। কিন্তু আপনি একটু চিন্তা করেন, নবাব সিরাজউদ্দৌলার পূর্ববর্তী যে সময়গুলো ছিল, আপনারা কেউ কি জানেন কিনা জানি না, মসলিন কাপড় সহ এই যে ইন্ডিয়ান স্পাইসেস যেটারে বলে, আমাদের দেশে যে ভেষজ যে মশলাগুলো উৎপন্ন হইতো, সেগুলো সারা পৃথিবীতে রপ্তানি হইতো। তখন টেকনোলজি ছিল না এত বেশি। আর তখন ওই সময়ে আজ থেকে 3 থেকে 400 বছর আগে এই বাংলাদেশ কিংবা এই অবিভক্ত বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে এলাকা একটা। তখন যদি আজকের পৃথিবীতে, আজকের বিশ্বে যদি আমি হিসাব করি, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ, এই দেশগুলোকে যদি আমি উন্নত বলি বা রুলিং স্টেট, রুলিং কান্ট্রি হিসাবে জাজ করি ওয়ার্ল্ডের, তখন পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য বড় ভূমিকা পালন করতো এই বাংলাদেশের মানুষজন, এই সেক্টর। তো পৃথিবীর সবচেয়ে ধনী দেশের মানুষ আজকে দেশের বাইরে মানুষ, আমরা কাজ করতে যাই, আমরা কামলা খাটতে যাই, মানুষের কামলা কাটি, সেলাই করি অন্যের কাপড়, কিংবা দর্জির কাজ বা অনেক কিছু। আমি কাজ ছোট করতেছি না, বাট আমাদের স্যালারি খুব কম দেয়। এটা আমেরিকাতে যদি একটা মানুষ পার ঘন্টায় $10 থেকে $50 পর্যন্ত ইনকাম করতে পারে, এটা আমাদের সবচেয়ে নিম্ন যে একটা অ্যামাউন্ট ধরলাম $10, মানে বাংলাদেশে এটা কেন 1200 টাকা। 1 ঘন্টায় 1200 টাকা কামাইতে পারে, ইনকাম করতে পারে। বাংলাদেশে ভালো ভালো জব করে যারা, তাদের পার একদিন ইনকাম 1000 টাকার বেশি হয় না, 30 দিনে 30,000 টাকা। 1 ঘন্টার ইনকাম আপনার পুরো দিনের ইনকাম সমান। তো 1 ঘন্টা কি ইনকাম করে আমেরিকা 1200 টাকার? তারা হয়তো ডিশ ওয়াশিং করতেছে বা কোনো রেস্টুরেন্টে ওয়েটারের জব করতেছে। তো আমরা আবার যাক হোয়াট এভার। তো ফ্যাক্টটা হইল ভাই, আমরা 71-এ এত প্রাণ দিলাম, 47-এ প্রাণ দিলাম, কিন্তু আমরা এক হইতে পারলাম না। আমরা একটা ছাতার নিচে আসতে পারলাম না, একটা আমব্রেলার নিচে আসতে পারলাম না। যে আল্লাহ এই আকাশের নিচে আমারে রাখছে, ওই নাস্তিকরা রাস্তা আস্তিকরা রাখছে। যে আল্লাহ আমারে খাওয়াইতেছে, তারে খাওয়াইতেছে, পশু পাখিরে খাওয়াইতেছে, আর আমি ওই আল্লাহর নাম দিয়ে কেন ভাই তারে হত্যা করতে যাব? তারা কেন বলবো তো সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, কিংবা সে পাপী, এই সেই? এই পাপের বিষয়টা আসলে বুঝি না। একটা কাজী নজরুল ইসলামের কথা আছে না, যে নিজের পাপের বাটখারা দিয়ে আরেকজনের মাপি। কথাটা ঠিক স্পষ্ট এরকম মনে নেই, বাট এরকমই টাইপের কিছু একটা আছে। তা আমরা আসলে নিজেরা বড় পাপি, আরেকজনে এই নিজের পাপের বাটখারা দিয়ে মাপতে যাই। তো এইটা কোনো কথা না। যাক হোয়াট এভার ভাই, এই জিনিসগুলোকে চলে আসে। কেন চলে আসে? রিজনটা হইল আমাদের ভেতরে সমস্যা আছে। আমরা জাতিগতভাবে এই কনফিডেন্টটা নাই। বেটা আমার দাদা তো বেটা জমিদার আছে, এই সেই, তাই না? মানে আত্মবিশ্বাস থাকাটা আমাদের মধ্যে, জাতিগতভাবে আত্মবিশ্বাসের বড় অভাব। এই জিনিসটা ফিরে নিয়ে আসতে না পারলে আমরা চাটুকারিতা করব। আমাদের এক এক সময় এক একটা পরাশক্তি আমাদের ইউজ করবে। ব্যাপারটা বুঝতে পারছি। পর্তুগিজ, ওলন্দাজ, তারপরে ব্রিটিশ, তারপর পাকিস্তান, তার পরবর্তীতে বিভিন্ন দেশ, নামার সেগুলো উল্লেখ করলাম না। এখন আমার প্রশ্নটা হইল, ভাই আজকে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে, এই বিপদের সময় ডাকাতি করতেছে, ছিনতাইকারী সংখ্যা বাড়ছে, চুরির সংখ্যা বাড়ছে, 50, 60, 100টা দল তৈরি হয়ে গেছে। XYZ, ছাত্র অমুক, ছাত্র তমুক, যুব অমুক, যুব তমুক, আইনজীবী অমুক, আইনজীবী তমুক। ভাই রে ভাই, এত মতের পার্থক্যের জন্য যদি এতগুলো দল তৈরি হয়, তাইলে আমরা এক হইতে জীবনে পারবো না। আর হইলাম, আমাদের মত আলাদা, আমাদের দল আলাদা, ঠিক আছে,
জাতীয় স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের যে পার্টির চেয়ারম্যান, আমি জাকের পার্টি করি, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা মির ফয়সল সাহেব একটা কথা বলছেন, জাতীয় স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন, একটা প্ল্যাটফর্মে আসেন। দেশ যদি না টিকে তখন আপনার এই আধিপত্য বা আপনার এই ব্যবসা বাণিজ্য থাকবে না, আপনার রাজনীতি থাকবে না, প্রতিপত্তি থাকবে না। এই জিনিসটা মাথায় আমাদের ঢোকে না, আমরা বুঝি না, ভুলে গেছি যে ডায়নাসর নামক পৃথিবীতে একটা প্রাণী ছিল, কিন্তু আজকে ধ্বংস হয়ে গেছে, কারণ তারা তাদের নিজেদের মধ্যে একটা কলহ সৃষ্টি করে একজন আরেকজনের মায়েরা হত্যা করে ফেলেছে। আজকে বাংলাদেশের একই রকমের অবস্থা। বাংলাদেশে আজকে আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করতেছি, একজন আরেকজনে মারতেছি। ভাই, ওইও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, ওইও বাঙালি, আমিও বাঙালি। বিষয়টা তাই নয়? আমরা যদি এক না হইতে পারি রে ভাই, এখনো যদি পিছে টানি যে আমার বাপ XYZ এর নেতা, আমার বাপ তমুক দেশের নেতা, তমুক দলের নেতা, মারামারি হয়ে শুরু হয়ে গেল গা, আমরা ষড়যন্ত্র থেকে বাইরে হবো কবে? আমাদের মধ্যে যে বারবার এই জিনিসটা আমাদের মধ্যে একটা কলহ সৃষ্টি করতেছে, এই যে একটা একটা শক্তি আমাদের মধ্যে যে একটা উস্কেয়া দিতেছে আমাদের মধ্যে, আমাদের আবেগ নিয়ে খেলতেছে, আমরা একটু চেতে যাই। আমাদের শর্ট টেম্পার মানুষ, আমরা মন ভালো, আমাদের মন ফ্রেশ, কিন্তু আমাদের কেউ যদি খোঁচা দেয় আমরা কিন্তু প্রতিবাদ করি না। আমাদের মধ্যে বিষয়গুলো একটা ষড়যন্ত্রের যে একটা কনস্পিরেসি চলতেছে, লোকাল ইন্টারন্যাশনাল সব কিছু মিলেই চলতেছে। দেশের মানুষ যদি 16 কোটি 18 কোটি 20 কোটি যেই বলেন, এই মানুষগুলো যদি না বুঝে যে আমরা বিপদে আছি রে ভাই, আমাদের পালানোর কোনো রাস্তা নাই, ওই বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো সেই বিপদ থেকে বাঁচতে হইলে কিন্তু আপনাদের মধ্যে এক হইতে হবে। আমি আমার পার্টির চেয়ারম্যানের সুরে বলবো, ভাই তোমরা এক হও, একটা পতাকার তলে আসো। আপাতত সব কলহ বাদ দাও। 71 যখন পাকিস্তানের বাস পড়ছিল, যখন মাথার উপর বাড়ি পড়ছিল, তখন সব এক হয়ে গেছিল, তখন সব এক বঙ্গবন্ধুর কথায় সব ঝাঁপায়া বলল। একই রকম এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন। আপনারা নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করেন না, আপনারা মিলে যান, এক হয়ে যান এবং স্বার্থ লোভী মানুষগুলোকে চিহ্নিত করেন। মনে রাখবেন, যারা ইতিহাস 24 থেকে শুরু করে, যারা 71 থেকে শুরু করে, কিংবা 47 থেকে শুরু করে, কিংবা একটা সার্টেন টাইম থেকে শুরু করে ইতিহাসের গল্প, তারা স্বার্থলোভী, তারা নিউট্রাল থাকতে পারে না, তারা নিউট্রাল হইতে পারে না, কারণ তাদের স্বার্থের জন্য ইতিহাস বিকৃত করতেছে আপনাদের সামনে। যে মানুষগুলোকে সম্মান দেওয়ার কথা, সেগুলো আমরা সম্মান দিচ্ছি না। আজকে সিরাজউদ্দৌলার উত্তরসূরিদের এক সময় যারা আমাদের রাজা ছিল, রাজা আমাদের শাসন করত, শাসক গোষ্ঠীর যে সন্তানরা যারা সৎ ছিল, যোগ্য ছিল, তাদের সন্তান, তাদের রক্তধারাদের অবস্থা কোথায় আজকে? তাদের কি আমরা সম্মান দিতে পারছি? আমরা দিচ্ছি কিনা এখন খুঁজে বের করতেছি কিনা? 1905 সালে বঙ্গভঙ্গের সাথে যারা জড়িত, কিংবা 47-এ বা পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া থেকে আমরা যে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হইলাম, সেই যে স্বাধীনতা যোদ্ধাগুলো আছে, প্রীতিলতা সেন কিংবা ভগবত সিং সহ আরও অনেকে, আমি নামগুলো ঠিক মনে আসতেছে না ভাই, তাদের কি আমরা খুঁজে বের করছি, তাদেরকে সম্মান করছি, তাদের ফ্যামিলির মানুষগুলোরে, ভাই আপনার দাদার জন্য ভাই আজকে আমরা ব্রিটিশ থেকে মুক্ত হইলাম, তারা রেসপেক্ট করি, তারা সম্মান দেই? কই করলাম না তো। তারপরে 47-এ যারা প্রাণ দিল, কিংবা 52-তে যারা প্রাণ দিল, কয়েকদিন আগেও 3-4 বছর আগে শুনলাম 52-এর ভাষা সৈনিকের বাপের বাড়ি, তার দাদার বাড়ি বা ভাইয়ের বাড়ির অবস্থা, তারা ভিক্ষা করে খাইতেছে, এই অবস্থা, টিনের চালের ঘরে থাকতেছে। কিরে ভাই, জাতি হিসেবে তো লজ্জাজনক। যাদের কারণে আজকে আমরা বাংলায় কথা বলি, এটা আমাদের হওয়া উচিত ছিল উর্দু। আমি আজকে আপনারা বলতাম আপ কিধার পে যা রাহি হো, এটা ছিল আমার হওয়ার কথা, আমার ভাষা। আজকে আমি বাংলায় কথা বলতেছি। এটার জন্য, এটার পিছনে কি যাদের কন্ট্রিবিউশন আছে, একটু কন্ট্রিবিউশন আছে, তাদের কি রেসপেক্ট করবো না? তাদের ফ্যামিলির কি রেসপেক্ট করবো না আজকে? কিরে ভাই, এলাকার ভাই বড় মসজিদের ইমামের ছেলেও যদি কোনো জায়গায় হাইটে যায়, আমরা সালাম দেব, ইমাম সাহেবের পোলাইছে,
আজকে কই? আজকে মসজিদ, মন্দির, গির্জা সব জায়গার মানুষের যে ভাষা, সবার ভাষাই তো বাংলা। তারা কেউ তো কথা কয় না রে ভাই। 47 বা 52-তে যারা প্রাণ দিল তাদের একটু রেসপেক্ট করি, সম্মান করি। 71-এ যারা প্রাণ দিল, যাদের 30 লক্ষ মানুষ যারা শহীদ হলো, তারা জীবিত হইলো, গাজী হইল। কেউ হাত পা কানে বা বিভিন্ন ধরনের সমস্যা, গুলি খাইলো বা আঘাতপ্রাপ্ত হইল, অসুস্থ হইল, যাদের জন্য বাংলাদেশ আমরা পাইলাম, যে ওয়ার্ডটা ইউজ করতেছি আমরা এখন সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন কিংবা ষড়যন্ত্রকারীরা, সবাই কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করতেছি বাংলাদেশ। তো এটা কি 71-এ এমনি হয়েছে? আমাদের প্রাণ না দিলে কি পাকিস্তান এসে দিয়ে দিত, লও লও তোমরা চাইছো দিয়ে দিতেছি? এমন তো কিছু হয় নাই। প্রাণ তো দিচ্ছে, একটা উসিলা তো লাগে। তারপরেই তো 16 ডিসেম্বর আমরা ভিক্টোরি পাইলাম, নাকি অস্বীকার তোকে করতে পারবেন না। এই ভূখণ্ডটা পাইলাম আমরা, স্বাধীনতা পাইলাম কিনা সেই নিয়ে আমার প্রশ্ন রয়ে গেল। আচ্ছা, কোয়েশ্চেন মার্ক। এখানে একটা প্রবাদ থাকে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যাক, এই প্রসঙ্গটা টান দিয়ে বাদ দিলাম। তো এখন সব কিছু চিন্তা করে আপনি দেখেন, আমরা তো কারো কন্ট্রিবিউশনটাকে আমরা নিলাম না। আমরা আসলে অকৃতজ্ঞ জিনিসটা আমাদের মধ্যে কি জানি বীজ ঢুকাইয়া দিছে। আমরা শুধু আমি 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 করি ভাই। আমি করলে হবে না তো। আমার সাথে তো আমার ভাই আছে, আমার বোন আছে, আমার বাপ আছে, আমার দাদা আছে, আমার প্রতিবেশী আছে, আমার বন্ধু আছে। সব বাদ দিয়ে খালি আমি 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 করলে কি হবে? আপনার প্রতিবেশী সবাই যদি অভুক্ত থাকে, কিংবা আপনার ভাই বোনের যদি হক আপনি নষ্ট করেন, আর এমত অবস্থায় যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তো বলছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। উম্মত না হলে তো আপনি বেহেশতে যাবেন না, অ্যাকর্ডিং টু ইসলামিক পার্সপেক্টিভ বা ইসলামিক রিলিজিয়াস পার্সপেক্টিভ। তো এইটা হচ্ছে 92% মানুষের জন্য এই বার্তাটা। একইভাবে কোনো অন্য ধর্মাবলম্বিত নিশ্চয়ই শান্তির যে বার্তাটা পৌঁছায়, সেখানেও তো নিজে শুধু স্বার্থপরের মতো বাঁচার মতো আসলে কেউ বলে নাই। আমরা কেন বারবার স্বার্থপরের মতো চিন্তা করি? কেন? আমার প্রশ্ন হচ্ছে সেইখানে। আমরা কেন এক হইতে পারবো না একটা জায়গাতে গিয়ে, যে সৃষ্টিকর্তা আপনাকে, আমাকে, কিংবা সে আস্তিক কিংবা নাস্তিক সবাইকে একটা আকাশের নিচে পালতেছে, গাছ থেকে অক্সিজেন দিতেছে, আমি নাক দিয়ে নিচ্ছি, প্রসেসিংটা তো একই রকম। ওই আমার শত্রু সে নিচ্ছে, বা যাকে মনে করতেছে অন্য ধর্মাবলম্বী, তারও তো একই প্রসেসে হইতেছে। খাবার খাচ্ছি, সে তাকেও কিন্তু প্রকৃতি খাবার দিচ্ছে, বা প্রকৃতির উসিলায় স্রষ্টা খাবার দিচ্ছে। আমাদের মধ্যে কেন এই বিভেদ? কেন অমুক দল তমুক দল? আমরা একটা জায়গাতে আসবো না। যদি না আসি ভাই, বাংলাদেশ সেনাপ্রধান একটা সতর্কবাণী বলছেন, আমি আপনাদের সতর্ক করে দিলাম, পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না, এরকম একটা বক্তব্য উনি দান করছেন। একটা দেশের সেনাপ্রধান যেন তেন কথা বলে না, যেভাবে সেভাবে কথা বলে না। ওনার কথার পিছনে যুক্তি থাকে, তথ্য থাকে, বিশ্লেষণ থাকে, তারপরে এই কথাটা বলছে। আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, সেনাপ্রধানের এই যে সতর্কবার্তাটাকে আপনারা মাথায় নেন এবং সে অনুযায়ী নিজেদের চিন্তা করেন, গোছান, আখের গোছান। এবং সে দুষ্কৃতিকারীদের, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টির পিছনে করতেছে বা আইন শৃঙ্খলাকে যারা অবজ্ঞা করতেছে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, একটা অনুরোধ থাকবে, ভাই তুমি ডাকাতি করো, ছিনতাই করো, যাই করো, দিন শেষে তুমি দেশটারে অরাজকতা সৃষ্টির জন্য একটা প্লেস তৈরি করে দিতেছ। এই জিনিসটা ভালো কিছু না। আমরা সবাই মিলে যুদ্ধ করে নিজেদের মধ্যে আমাদের গেটটা ওপেন করে দিলাম। আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন কয়দিন পরে উঠাবে? দেশের মানুষ বলেন আর বাইরের মানুষ বলেন, ভাই আমরা তো একটা পরিবার, বাংলাদেশ তো একটা পরিবার। আপনার ভাই বোন নিয়ে একটা পরিবার না? বিপদে আপদে কি আপনার ভাই বোন কাজে লাগে না? তা আমরা তো বাংলাদেশের মানুষ তো একটা পরিবার। তো পরিবারের বাহিরে অন্য কেউ যখন আক্রমণ করবে, আঘাত করবে, তখন ঠেলাটা বুঝবেন।
নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ করে ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যান না। বাংলাদেশটা বিলুপ্ত হয়ে যাবে, আমরা আমাদের মধ্যে যুদ্ধ করে কিন্তু আমরা নিজেকে নিজে শেষ করে দিচ্ছি। দুঃখজনক, ইতিহাসটা জানেন, আপনার পূর্বপুরুষের কথাটা জানেন, নিজের মধ্যে সে কনফিডেন্সটা জানেন, আত্ম অহংকারটা আনেন। আমরা সেই জাতি যারা ৭১-এ জয় হয়েছিলাম, ৪৭-এ জয় হয়েছিলাম, বিভিন্ন সময় আমরা অনেক সংগ্রামে ইতিহাসে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারছি, এবং একটা সময় আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র। আমরা সেই জায়গাটাতে ফিরে যাওয়ার চেষ্টা করি। কেন আমাদের এরকম অবস্থা হইল? প্রশ্ন করি শিক্ষা ব্যবস্থা নিয়ে, প্রশ্ন করি চিকিৎসা ব্যবস্থা নিয়ে, কমিউনিকেশন নিয়ে, রাস্তাঘাট নিয়ে। সব কিছু সংস্কার করার প্রয়োজন, পরিবর্তন করার প্রয়োজন। একটার পর একটা কথা আসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, ঐক্যবদ্ধ হন, একতার বলে হ বলিয়ান, উড়িবে তবে আকাশে বিজয়ের নিশান। আমার পীর কেবলা যান, আমার যিনি শিক্ষক, যিনি আমাকে আধ্যাত্মিকতার শিক্ষক, কিংবা সুফিজমের শিক্ষক, কিংবা এলমে তরিকতের শিক্ষক, হকিকতের শিক্ষক, এলমে মারেফতের শিক্ষক, বিশ্বলি হযরত খাজা ফরিদ পীর কুদ্দুসাল্লাহ সাহেবের এই যে কথাটা বলে শেষ করলাম, ওনার উক্তিটা ছিল বা ওনার কথাটা ছিল এরকম, একতার বলে হ বলিয়ান, উড়িবে তবে আকাশে বিজয়ের নিশান। ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।